এটা কেন যোগ দিল? এটা ওই যে যখন মিত্র বাহিনী সহ আক্রমণ শুরু হইলো পাকিস্তানিদের বিরুদ্ধে, মিত্র বাহিনী যখন আমাদের সাথে এসে যোগ দিল, তখন সে ভারতীয় সেনাবাহিনীর একটা রেজিমেন্ট ছিল আমাদের সাথে, যেটা ছিল গোর্খা রেজিমেন্টের ৫ম ব্যাটালিয়ান, যেটাকে বলে ওরা 5GR, মানে ৫ম গোর্খা রেজিমেন্ট। এই ৫ম গোর্খা রেজিমেন্ট আমাদের সাথে এসে যোগ দিল। ৫ম গোর্খা রেজিমেন্ট আমাদের সাথে যোগ দেওয়ার পরে যখন আক্রমণ শুরু হইলো, তখন আমরা জকিগঞ্জ থেকে কানাইঘাট পর্যন্ত এলাকা নিয়ে একযোগে এই আমরা সিলেট টাউনের দিকে অগ্রসর হইতে থাকলাম। তো প্রথম কানাইঘাট দখল হইল গোর্খা রেজিমেন্টের দ্বারায়, হ্যাঁ, আর আমরা ছিলাম বাম পাশে। এই কানাইঘাট আক্রমণ করার পরে আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে আমরা সিলেট টাউনের দিকে অগ্রসর হইতে থাকলাম পর্যায়ক্রমে। হ্যাঁ, পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে অগ্রসর হইতে থাকলাম। তো এইভাবে চলতেছিল। তারপরে ডিসেম্বরের সম্ভবত 13-14 তারিখে আমরা তো আক্রমণ তো চলতেই আছে। আমরা আস্তে আস্তে অগ্রসর হইতেছি সামনের দিকে, আর পাকিস্তানিরা পিছু হটতেছে। তো ওই সময় সম্ভবত 13-14 তারিখের দিক দিয়া আমার প্লাটুনের একজন সৈনিক, মানে মুক্তিযোদ্ধা ছাত্র অবস্থায় আসছিল আর কি, আমাদের সাথে যোগ দিছে এসা। ওই সৈনিকটার নাম ছিল ইলিয়াস। ওই ছেলেটার বাড়ি ছিল যশোর ঝিকারগাছা। ওর নাম হলো ইলিয়াস বিশ্বাস। এই ইলিয়াস ছেলেটা হঠাৎ করে সন্ধ্যার আগে শুনলাম যে আমার কাছে খবর আসলো যে আমার প্লাটুনের একটা সৈনিক এই পায়ে গুলি লেগে আহত হয়েছে। পরে আমার যে সিনিয়র ছিল সুবেদার আব্দুল সোবান, ওনার বাড়ি ছিল কুমিল্লা দেবিদ্বার। যাই হোক, ওনার নির্দেশে আমি করলাম কি, আমি ওই সৈনিকটারে নিয়ে রওনা দিলাম ইসের দিকে, এই জাফলং এর দিকে। তখন আমরা সিলেট হরিপুর এলাকায় এসে গেছি। হরিপুরের আশেপাশে। ওখানে কি চিকিৎসাধীনের জন্য? হ্যাঁ, চিকিৎসার জন্য ওরে নিয়ে রওনা হইলাম সন্ধ্যার সময় জাফলং পার হইয়া ওই পারে যে ডাউকি, ভারতের একটা বাজার আছে ডাউকি পাহাড়ের উপরে, ডাউকি বাজারে গিয়া ওইখানে যে আমাদের যে প্রাথমিক চিকিৎসার যে একটা ছিল স্পট, ওইখানে নিয়ে আমি ওই ইলিয়াসকে হ্যান্ড ওভার করে প্রায় রাত্র 1টা-1:30টার দিকে আমি ফেরত আসলাম। ওখানে যে চিকিৎসার যে ব্যবস্থা, শুধু সেনাবাহিনীর বা যারা যোদ্ধা হতো তাদের চিকিৎসা, যারা যোদ্ধা হতো তাদের চিকিৎসার জন্য ওইখানে একটা ছিল, স্পট ছিল। তো ওরা ওইখান থেকে ভারতীয় ডাক্তার ডাউকি বাজারের, ও এখানে আমাদের কাছ থেকে ওরে রিসিভ করলো। রিসিভ করার পরে ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওরে পাঠিয়ে দিল উন্নত চিকিৎসার জন্য শিলং এর দিকে। যাই হোক, দেশ স্বাধীন হওয়ার পরে অনেকদিন পরে সে চিকিৎসা কইরা ফেরত আসলো। তখন আমাদের সাথে এসে দেখা করলো ঢাকা ক্যান্টনমেন্টে। কিন্তু তার পা সম্পূর্ণ অচল না, সে হাঁটাচলা করতে পারতো, কিন্তু খোঁড়ায় হাঁটতো। এখন এই মুহূর্তে জানি না সে বেঁচে আছে কিনা এবং তার শারীরিক কি অবস্থা আমার জানা নাই। হ্যাঁ, বহুদিন যাবত ওর সাথে কোনো যোগাযোগ নাই। তো ইচ্ছা আছে যদি একটু সময় পাই তাহলে মরার আগে ওই ছেলেটারে আবার একটু
দেখার স্বাদ আছে। দেখার ইচ্ছা আছে। তো সুযোগ পাইলে যাবো ওর সাথে দেখা কইরা, আবার শেষ দেখাটা কইরা আসবো ওর সাথে। তো ওই ছেলেটা কি জানি বলে খুব ভালো ছিল। সে সম্ভবত কলেজেই পড়তো নাকি ক্যান্ডিডেট ছিল, এরকমই একটা কিছু হবে। তো ওই ছেলেটা শুরু থেকে, আমরা যখন তেলডালা ক্যাম্পে ছিলাম তখন আমাদের সাথে আমাদের যুদ্ধস্থল নির্ধারিত হইল রৌমারী চর এলাকায়। চরকে শত্রুমুক্ত রাখার জন্য আমাদেরকে ডিফেন্সিভ ওয়ারে আমরা তখন নিযুক্ত ছিলাম। তখন সেও আমার সাথে ওইখানে ছিল, ডিফেন্সিভ ওয়ার। আমরা ওই বাংকার করে করে ডিউটি করতাম দিনের বেলা, যাতে নদী দিয়া লঞ্চ যোগে যে ওরা আইসা আক্রমণ করে পাবলিকের ক্ষয়ক্ষতি করে আবার চলে যেত, এই আক্রমণ থেকে ওই এলাকাতে রক্ষা করার জন্য আমরা যে যুদ্ধ করতাম, যে যুদ্ধে নিয়োজিত ছিলাম আর কি, ওই যুদ্ধে ওই ছেলেটাও আমার সাথে ছিল। তো খুবই ভালো ছেলে ছিল। ওর কথা আজও মনে পড়ে, সবসময় ছেলেটার কথা মনে পড়ে। পরে নিয়ে কি কোনো স্মৃতি বিজড়িত আর কোনো ঘটনা আছে কিনা? ওই শেষ স্মৃতি বিজড়িত ঘটনা ওইটাই, যে ওরে আমি আহত অবস্থায় নিয়ে যে এই বাহনটা কি ছিল নিয়ে গেছিলেন যে? জিপ গাড়িতে। জিপ গাড়ি। আমাদের যে সামরিক জিপ ছিল, এই জিপ গাড়িতে করে ওরে নিয়ে গেছিলাম, ডাউকি পর্যন্ত ওরে পৌঁছাই দিয়ে আসলাম। ওইটাই ছিল ওর সাথে আমার সাথে একটু স্মৃতি বিজড়িত ঘটনা। ওই যে রেখে আসছেন, তারপরে থেকে আজ অব্দি পর্যন্ত তার সাথে আর কোনো দেখা হয়নি আপনার? তার সাথে মনে হয় একবার দেখা হয়েছিল, কিন্তু ওটা পুরোপুরি স্মরণ নাই হয়তো। ও তো না, ক্যান্টনমেন্টে আইসা তো দেখা হয়েছিল যুদ্ধাহত অবস্থায়, তারপরে সে বাড়িতে চলে গেছে। হয়তো 2-1 দিন ছিল, এখান থেকে ব্যাটালিয়ন থেকে কাগজপত্র নিয়ে আসে আবার বাড়িতে চলে গেছে। এরপরে আর ওর সাথে দেখা হয়নি। তো সম্মানিত দর্শক, এই ভিডিওটি যদি সত্যি সেই ইলিয়াস সাহেবের কাছে যায়, তিনি যেহেতু দেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তো কোনোভাবে যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে, আশেপাশে কেউ যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ।